সবাইকে ওয়েলকাম টু ফ্যাক্টস একাডেমি। সো আমরা গতদিন যেটা করেছিলাম, আমরা একটা এইচএসসি অ্যাকাউন্টিং এর বেসিক নিয়ে আমরা অনেক আলোচনা করছি। তার মধ্যে আমি যেই কথাটা বলছিলাম যে জার্নালটা খুবই ইম্পর্টেন্ট। তো জার্নাল আমরা এইভাবে শর্ট শর্ট কিছু ভিডিও করব, যেগুলা 10-15 মিনিট 20 মিনিট হবে। এরকম করে আমরা টোটাল 100 জার্নালস আমাদের এই ভিডিওর মাধ্যমে কাভার করব। তো আজকে মূলত ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা বলতেছিলাম যে একটা বিজনেসের ক্ষেত্রে গুডস খুবই ইম্পর্টেন্ট। এই গুডস এর পারচেজ এবং সেল এই বিষয়টাও খুবই ইম্পর্টেন্ট। তো এখন প্রশ্নটা হইতেছে, এই যে গুডস যে পারচেজ আর সেল হবে, এটা কয়ভাবে হইতে পারে? এই পারচেজ আর সেল হওয়ার স্টেপটা কয়টা হতে পারে? যেমন ন্যাচারালি যদি তুমি ভাবো, তোমার মাথায় সবচেয়ে প্রথমে দুইটা জিনিস আসবে, যে পারচেজ বা সেল ক্যাশে হয়, নগদ টাকায় আমরা করি। আরেকটা জিনিস আসতে পারে যে আশেপাশের দোকানে যে আমরা বাকিতে মানে অন ক্রেডিট কিছু কেনা বেচা করি আর কি। তো এই জিনিসটা খুবই কমন। সো প্রথমত আমরা পেয়ে গেলাম এই পারচেজ বা সেল একভাবে ফার্স্ট ক্যাশ, তারপর আমরা আরেকটা বলতেছি ক্রেডিটে, অন ক্রেডিট। আরেকটা বিষয় আসে হলো যে আমরা অনলাইন পেমেন্ট করি, সেটা ন্যাচারালি এখন সবচেয়ে বেশি চলে। বাট বিজনেসের ক্ষেত্রে পারচেজ এবং সেলটা কিন্তু ম্যাক্সিমাম চেকে হয়ে থাকে। অনলাইন ক্ষেত্রে যদি ব্যাংকের থ্রুতে হয়, সেটা আমরা চেকে মানে ব্যাংক অ্যাকাউন্টে ধরতে পারি। এবং চেককে আমরা চেক অ্যাকাউন্ট লিখতে পারবো না, গুডসকে আমরা গুডস অ্যাকাউন্ট লিখতে মানে গুডস এবং চেক নামে কোনো অ্যাকাউন্ট হয় না। তো চেক যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট লিখবো, যেটা ব্যাংক অ্যাকাউন্টটা একটা অ্যাসেট। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে অন ক্রেডিটে যদি আমরা পারচেজ বা সেল করি, সেটা একটা ব্যাপার। আরেকটা আছে, সেটা হয়তো বা জানা থাকবে না, সেটা বিল বা নোটস। এই চার ভাবে মূলত পারচেজ আর সেল হয়। আমরা বিল নোটস নিয়ে আমরা যখন বিল নোটস এর স্টেপে আসবো, তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই হইতেছে মেইন একটা কথা। তো জার্নাল আমরা করার ক্ষেত্রে কিন্তু গতদিন আমি বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে অ্যাসেট আর এক্সপেন্স, মানে অ্যাকাউন্টে 5 টাইপস। এর মধ্যে অ্যাসেট আর এক্সপেন্স। এই দুইটা ইনক্রিজ হইলে হবে ডেবিট, এই দুইটা ডিক্রিজ হইলে হবে ক্রেডিট। তাছাড়া বাকি যে তিনটা অ্যাকাউন্ট আছে, রেভিনিউ, লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি, এই তিনটা অ্যাকাউন্ট যদি ইনক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট, আর যদি ডিক্রিজ হয় তাহলে হবে ডেবিট। মানে পুরো উল্টা আর কি। অ্যাসেট আর এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট, আর ডিক্রিজ হলে ক্রেডিট। রেভিনিউ, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি ইনক্রিজ হলে ক্রেডিট, ডিক্রিজ হলে ডেবিট। তো এই যে আমাদের চার ভাবে যে পারচেজ সেল হয়, এর মধ্যে দুইটা জার্নাল আমরা গতদিন ম্যাথে মানে গতদিন ক্লাসে করছিলাম, বাট আজকে আমরা আবার এটাকে রিভিউ করব আর কি। সো পারচেজ গুডস অন ক্যাশ, এখান থেকে আমি জার্নালটা কিভাবে করব? সো আমার প্রথম তো জানতে হবে যে গুডস নামে কোনো অ্যাকাউন্ট হয় না। তাহলে আমার একটা অ্যাকাউন্ট আসতেছে পারচেজ, আর একটা অ্যাকাউন্ট আসতেছে ক্যাশ। তাহলে আমরা দুইটা অ্যাকাউন্ট লিখে ফেলবো, পারচেজ অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট। এই যে দুইটা অ্যাকাউন্ট আমি বের করে ফেললাম এখান থেকে জার্নাল করার জন্য। ফার্স্ট আমি ট্রানজাকশন থেকে অ্যাকাউন্ট আমি খুঁজে বের করলাম। এখন এই অ্যাকাউন্টটা কোন টাইপ, এইটা একটা বড় একটা কোশ্চেন আমাদের কাছে। পারচেজটা কোন অ্যাকাউন্ট? এই 5 টাইপের মধ্যে আমাকে ফাইন্ড আউট করতে হবে। পারচেজ মানে কি? আমি যখন কোনো কিছু কিনতেছি, এটা আমার খরচ। তো পারচেজটা হবে আমার এক্সপেন্স অ্যাকাউন্ট। এবং ক্যাশ মানে কি? আমি যেটার প্রতি আমার রাইট আছে, ক্যাশ টাকা আমার পকেটে থাকা মানে কি? এটা আমার সম্পদ। তো এটা আমার ক্যাশ অ্যাসেট। এখন কথা হইতেছে, এই পারচেজ যে এক্সপেন্স আমি দেখাইলাম, আমরা যতবারই পারচেজ করব, পারচেজ অলওয়েজ এক্সপেন্সই থাকবে। পারচেজ কখনো যে অ্যাসেট হবে না, রেভিনিউ হবে না, লায়াবিলিটি হবে না, বা ওনার সিকিউরিটি কখনোই হবে না। পারচেজ এক্সপেন্স মানে এটা সারা জীবনই এক্সপেন্স থাকবে। ক্যাশ অ্যাসেট মানে এটা অলওয়েজই অ্যাসেট থাকবে। এখন আমি যখন প্রোডাক্ট পারচেজ করতেছি, তখন আমার কি হবে? আমার এক্সপেন্স ইনক্রিজ হবে, কারণ আমার কি খরচ বেড়ে যাবে, আর আমার পকেট থেকে টাকা চলে যাবে, অ্যাসেট ডিক্রিজ হয়ে যাবে। এটা আমার রিজন যে এই দুইটা অ্যাকাউন্টের এগেইনস্টে। এখন এক্সপেন্স ইনক্রিজ যদি হয়, তাহলে আমার কি হবে? ডেবিট হবে। আর যদি অ্যাসেট ডিক্রিজ হয়, তাহলে কি হবে? ক্রেডিট হবে।
এই যে এই জিনিসটা আমার মাথায় রাখলে আমি এটা ক্লিয়ার হয়ে যাবে যে পারচেজ মানে এক্সপেন্স, এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট, আর অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট। এই টাকাটা আমরা এখানে বসাই দিলাম। জার্নালের জন্য ডেডিকেটেড টেবিল আছে, আমরা বুঝার জন্য প্রথমত জার্নালটা এভাবে করতেছি। এরপরে আসে হচ্ছে জার্নালে যখন ডেডিকেটেড টেবিল আমরা করবো তখন রিজনিং গুলো দরকার পড়ে না, কিন্তু এই রিজনিংটা আমার কেন জানতে হবে, রিজনিংটা যদি আমি জানি তাহলে আমার জন্য অ্যাকাউন্টিং বুঝতে সুবিধা হবে, এবং এই যে আমি অ্যাকাউন্টের সাথে ইউজ টু হয়ে যাব, একবার যদি আমি প্রো হয়ে যাই বা বুঝা যাই তাহলে আমার এই জিনিসটা আর দরকার পড়তেছে না। কিন্তু এটা ইনিশিয়ালি যখন একটা স্টুডেন্ট নতুন ভাবে শুরু করে তার জন্য এটা হচ্ছে অনেক বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এভাবে যদি সে 3 থেকে 6 মাস করতে পারে তাহলে তার সবচেয়ে বড় সুবিধাটা হবে কোথায়, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটাতে 40 মার্ক ক্যারি হয় ওই জায়গাটা খুব ইজি হয়ে যাবে। দেন আসে হচ্ছে সোল গুডস, টাকা 80,000। তা আমরা যেটা জানি যে গুডস নামে কোনো অ্যাকাউন্ট হয় না, তো সোল্ড এর কারণে হচ্ছে সেলস অ্যাকাউন্ট হবে। এবং এটা যেহেতু আমি বলেছিলাম গত ক্লাসে যে কোনো ট্রানজাকশন আমরা সবচেয়ে ন্যাচারালি কোন ট্রানজাকশনটা বেশি হয় মানে কিভাবে হয় সেই ট্রানজাকশনগুলো কিছু না বলা থাকলে ন্যাচারালি আমরা ক্যাশে ধরে থাকি। তো এখানে দুইটা অ্যাকাউন্ট হবে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট। তো ক্যাশ অ্যাকাউন্টটা আসলে কি, ক্যাশ অ্যাকাউন্টটা হচ্ছে আমরা যে একটু আগে বললাম যে দেখে আসলাম ক্যাশ অ্যাসেট মানে এটা সারা জীবন অ্যাসেট থাকবে। সেলস হচ্ছে সেলস আমার কি, সেলস তো আমার এক্সপেন্স হতে পারে না, সেলস আমার লায়াবিলিটি হতে পারে না, সেলস আমার ইকুইটি হতে পারে না, সেলস আমার কি হবে, সেলস হবে আমার রেভিনিউ অ্যাকাউন্ট। কারণ সেলস করলে কি আমার ইনকাম হয়, রেভিনিউ হয়, দ্যাটস ওয়াই সেলসটা রেভিনিউ অ্যাকাউন্ট। তো এই যে ক্যাশ আমি সেল করলাম, সেল করার কারণে আমার অ্যাসেট, আমার পকেটে টাকা বাড়লো না কমলো, পকেটে টাকা বাড়লো, তাই ক্যাশ আমার অ্যাসেট ইনক্রিজ। আর আমি যে সেল করলাম, সেল করার কারণে আমার কি হলো, রেভিনিউ কিন্তু বাড়বে। মানুষ বিক্রি কেন করে, রেভিনিউ বাড়ানোর জন্য, তাহলে সেলের কারণে রেভিনিউ কি হবে, এখানে ইনক্রিজ হবে। তাইলে এই যে আমি এখন দেখবো অ্যাসেট ইনক্রিজ মানে কি, এই যে আমার গোল্ডেন ফর্মুলা, অ্যাসেট ইনক্রিজ হলে আমার হচ্ছে ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর এই যে রেভিনিউ ইনক্রিজ, রেভিনিউ ইনক্রিজ হলে কি হবে, আমার হচ্ছে ক্রেডিট হবে। তাইলে এই যে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 80,000 80,000, এই গেল আমাদের এই পর্যন্ত দুইটা জার্নাল শেষ। এবার থার্ড জার্নালে আসি, পারচেজ গুডস থ্রু চেক 35,000 টাকা। তো এই জায়গাতে আমাদের গুডস নামে কোনো অ্যাকাউন্ট হবে না, চেক নামেও কোনো অ্যাকাউন্ট হবে না, এটা একটা এমসিকিউ, এটা মনে রাখতে পারো। এবং এই চেক নামটার এগেইনস্টে কি নাম হবে, ব্যাংক অ্যাকাউন্ট হবে। তো এখানে পারচেজ গুডস থ্রু চেক, তাইলে আমার পারচেজ একটা অ্যাকাউন্ট আমি পাইলাম, আর চেকের কারণে হবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। তো পারচেজ এবং ব্যাংক এই দুইটা অ্যাকাউন্ট আমি পেয়ে গেছি, আর তেমন কোনো অ্যাকাউন্ট নাই। পারচেজ আমার কি, পারচেজ কোন অ্যাকাউন্ট, যদি টাইপ বের করতে হয় যে এক্সপেন্স, এটা পারচেজ অ্যাকাউন্ট, এখানে এক্সপেন্সই থাকবে। আর ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকটা কি, ব্যাংকে যে আমার টাকা থাকে, এখানে ব্যাংক বলতে গেলে দুইটা জিনিস বলতেই হয়। যেমন এখানে ব্যাংক অ্যাকাউন্ট আসলে কোন ব্যাংক অ্যাকাউন্টটা আমরা বুঝতেছি, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে 3 টাইপের হয়। এটা হচ্ছে ফাইন্যান্সের পড়া, প্লাস আমরা এখানে ফাইন্যান্স ব্যাংকিং এ পাবা, কিন্তু এখন আমরা মোটামুটি একটা আইডিয়া ভাবে জেনে রাখি। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে মূলত 3 টাইপের হয়, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। আমরা ন্যাচারালি সবাই সেভিংস অ্যাকাউন্টের সাথে প্রচুর পরিমাণে ফ্যামিলিয়ার, যে টাকা জমা রাখা যায়, ওটার উপর একটু ইন্টারেস্ট পাওয়া যায়, এরকম আমরা জানি, ফিক্সড ডিপোজিট জানি। বাট কারেন্ট অ্যাকাউন্টটা সম্পর্কে সবার একটু ধারণা কম থাকে, যারা ব্যবসায়িক পরিবার থেকে থাকে তাদের মোটামুটি একটা ওই যে চলতি হিসাব শুনে কারেন্ট অ্যাকাউন্ট ওই ধারণা থাকতে পারে। এখন কথা হইতেছে এই যে 3 টাইপেরই ব্যাংক অ্যাকাউন্ট, এটা ব্যাংকিং যখন হচ্ছে তোমরা পড়বা, ব্যাংকিং এর সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 এ এটা নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে। বাট আমরা এখানে একটু জাস্ট বেসিকলি আলোচনা যদি করি, কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যখন ইচ্ছা টাকা জমা দেওয়া যাবে, যখন ইচ্ছা টাকা উঠানো যাবে, মানে এটা আসলে ক্যাশের অল্টারনেটিভ, মানে সেফটি পারপাসে জাস্ট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করা হবে। এটাতে কোনো ইন্টারেস্ট পাওয়া যাবে না, এটা তো উল্টো আরো ব্যাংকে একটা চার্জ দেওয়া লাগে। সো এটা হলো কারেন্ট অ্যাকাউন্টের ব্যাপার, এবং এটার এগেইনস্টে ব্যাংক ওভারড্রাফটও পাওয়া যায়, সেটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনা করব। তাছাড়া এরপর আসে সেভিংস অ্যাকাউন্ট, যেখানে যতবার ইচ্ছা যখন ইচ্ছা টাকা জমা দেওয়া যাবে, মানে ব্যাংকিং আওয়ার্সে টাকা জমা দেওয়া যাবে। উইথড্র করার ক্ষেত্রে ব্যাংকের একটা লিমিটেশন থাকে, এবং বইতে পড়লে দেখা যাচ্ছে যে মাসে 2 বার 3 বার এরকম একটা লিমিটেশন, বাট ইন রিয়েল লাইফ দেখা যাচ্ছে ব্যাংক একটা অ্যামাউন্ট লিমিট করে দেয়, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। এবং এখানে ইন্টারেস্ট পাওয়া যায়, বাট ইন্টারেস্টটা তুলনামূলক লো হয়, কম্পারেটিভলি লো হয় টু ফিক্সড ডিপোজিট।
এবং ফিক্সড অ্যাকাউন্টটা কিরকম, যে অনেক মানুষের দেখা যাচ্ছে এককালীন কিছু টাকা রয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, সেই মানুষগুলো 5 লাখ 10 লাখ টাকা সে ব্যাংকে রাখতে চায় একটা ইন্টারেস্ট পাওয়ার জন্য বা তার লাইফটাকে লিড করার জন্য। সেই ফিক্সড অ্যাকাউন্ট যেটা বা ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট, সেটার মধ্যে ইন্টারেস্ট রেট কম্পারেটিভলি হাই হয় সেভিংস অ্যাকাউন্টের থেকে। এবং এই ফিক্সড অ্যাকাউন্টের মধ্যেও আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে যে এক টাইম রাখা যায়, আর আরেকটা আছে হচ্ছে ডিপিএস। ডিপিএস এর ফুল ফর্মটা হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। ওইটা হচ্ছে প্রতি বছর তুমি টাকা রাখতে পারো, মাসে মাসে টাকা রাখতে পারো, বাট একটা টাইম পরে যে টাকা উঠাবা। সো এইগুলা হইতেছে অ্যাকাউন্টের ধাপ। তো আমরা এখানে আসলে যে ব্যাংক অ্যাকাউন্টটাকে নিয়ে ফোকাস করব, সেই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে মূলত কারেন্ট অ্যাকাউন্ট, কারণ আমরা বিজনেস নিয়ে কাজ করতেছি, বিজনেসে মূলত কারেন্ট অ্যাকাউন্টটাই ইউজ হয়। এই ব্যাংক অ্যাকাউন্ট মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্ট। তো এই ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে, সেই টাকাটা কি আমার অ্যাসেট, তাই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা হলো অ্যাসেট। এখন এই অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে ফেললাম যে কোনটা কোন টাইপের অ্যাকাউন্ট। এখন আমার কাজ হইতেছে এগুলা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন আমরা দেখবো যে পারচেজ অ্যাকাউন্টটা, আমি কোন একটা প্রোডাক্ট পারচেজ করছি, সেই ক্ষেত্রে আমার কি হলো, এক্সপেন্সটা ইনক্রিজ হয়েছে। এবং আমি যেহেতু চেকের থ্রুতে এই করছি, আমার যে ব্যাংক অ্যাকাউন্টে যদি 35,000 টাকা থেকেও থাকে, আমি যখন চেক দিয়ে ওটা পারচেজ করলাম, আমার চেকে ব্যাংক অ্যাকাউন্টে ওই 35,000 টাকা বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে। তাহলে কমে গেলে আমার অ্যাসেটটা কি হবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট নামক অ্যাসেটে আমার ডিক্রিজ হবে। তো এই গেল আমার ফ্যাক্টর। তো এরপরেও যে আমরা আবার এইখানে আসতে হবে, এক্সপেন্স ইনক্রিজ হইলে কি হবে, ডেবিট হবে, আর অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট হবে। এইভাবে জার্নাল করতে থাকলে আলটিমেটলি এই জিনিসটা আর কি এমনি মনে থেকে যায়, মানে এটা এরকম খুব একটা মুখস্থ করারও প্রয়োজন না, বাট এটা যে করতে প্র্যাকটিস করতে করতে এগুলো একদম ডাইরেক্ট মাথার মধ্যে ঢুকে যাবে। তো এই গেল আমাদের 3 নাম্বার জার্নালও কমপ্লিট। এবার নাম্বার 4 এ আসি, সোল গুডস থ্রু চেক টাকা 60,000। এই জায়গাতে যেহেতু সোল্ড আছে, তাহলে আমরা এর আগের ম্যাথটা, আগের জার্নালটা যখন করলাম, সোল্ড থাকলে সেলস হবে, তাহলে আমরা একটা সেলস পাইলাম। আর এই যে চেক আছে, এই চেকের এগেইনস্টে কি হবে, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট হবে। তাহলে আমরা দুইটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং এটা অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট, এবং হচ্ছে সেলস অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাসেট এবং সেলসটা হচ্ছে রেভিনিউ। ব্যাংক, আমরা তো ব্যাংকটা একটু আগে উপরে দেখলাম যে ব্যাংক অ্যাসেট মানে এটা সারা জীবন অ্যাসেট থাকবে, এটা কখনো লায়াবিলিটি হইতে পারবে না, অন্য কিছু হইতে পারবে না। সেরকম সেলস এর ক্ষেত্রে সেলসটাই, যে এখানে আমরা সেলস একটু আগে করছিলাম, সেলস রেভিনিউ, এটা রেভিনিউই থাকবে। তো এই হইতেছে আমাদের মোটামুটি তাহলে অ্যাকাউন্টটা সাজানো শেষ। এবার তাহলে আমি যেহেতু আমি সেলটা করছি থ্রু চেক, মানে আমি চেকটা পাইছি, এই চেকটা যখন আমি পাইলাম, তখন আমার ব্যাংকের এই যে 60,000 টাকা, কিন্তু আমার 60,000 টাকা আমার ব্যাংকে কি বেড়ে যাবে, অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, বাড়বে। তাহলে আমার অ্যাসেটটা কি হবে, ইনক্রিজ হবে। তারপরে আমি যে এই যে সেল করতেছি, এই সেলের কারণে আমার রেভিনিউটাও কি, সিম্পলি ভাবে রেভিনিউটাও আমার হচ্ছে ইনক্রিজ হবে। তো এই যে হইলো, হওয়ার পরে আমি যদি দেখি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাসেট ইনক্রিজ, তো এই অ্যাসেট ইনক্রিজ হইলে আমার কি হবে, ডেবিট হবে। আর রেভিনিউ যদি ইনক্রিজ হয়, রেভিনিউ ইনক্রিজ হলে কি হবে, ক্রেডিট হবে। তো এই হলো আমার জার্নাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, অ্যাসেট ইনক্রিজ, রেভিনিউ ইনক্রিজ। তো এই হলো আমাদের মূলত জার্নালটা শেষ। তো এই যে আমরা যখন জার্নালটা করলাম, এটাতে আমাদের মেইন যে বেসিকটা, এখান থেকে যদি আমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে এটা হয়ে যেতেছে। এবং আমার মাথায় রাখতে হবে যে অ্যাকাউন্টের নামটা, ব্যাংক অ্যাকাউন্ট কি, অ্যাসেট, সেলস কি, রেভিনিউ। এই যে আমরা এই জিনিসগুলা মুখস্থ, যে একটা লিস্ট করে দিলাম, মুখস্থ করলাম, এভাবে করলে আসলে 2-3 দিন মনে থাকবে, একটা সময় ভুলে যাব। কিন্তু যখন আমি ইন্টারের ফার্স্টের থেকে শুরু করতেছি, আমাকে লং টার্ম মনে রাখতে হলে আমার বুঝে বুঝে করতে হবে, যত বেশি করবো তত আমার মাথার মধ্যে বেশি থাকবে। এই হচ্ছে আমাদের 4টা জার্নাল, এই 2টা কভার করে ফেললাম আমরা, ক্যাশ এবং চেক। এখন আমরা করব হচ্ছে অন ক্রেডিট এবং বিল বা নোটস। আচ্ছা, আমি একটু ভিডিওটা পজ করে নিয়েছিলাম, পজ করে কেন, আমরা হচ্ছে তাহলে টাইমটা যেন বাঁচাইতে পারি, কারণ এটা মুছতে অনেক সময় লাগছে, প্লাসে আবার নতুনগুলো উঠে যে একটু টাইমটা যত শর্টে বোঝানো যায়। তো এবার আমাদের ক্যাশ এবং হচ্ছে চেক দুইটাই আমাদের ক্লিয়ার হয়ে গেল, 4টা জার্নাল আমরা করছি। এবার আসতেছি আমরা অন ক্রেডিট, বা অন ক্রেডিট মানে কি, আমাদের হচ্ছে বাকিতে বা ধারে, এটাকে আবার অন অ্যাকাউন্টও বলে। তার মানে হলো যখন অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট লেখা থাকবে, তাহলে আমাকে ধরেই নিতে হবে যে ওইটা
বাকিতে পারচেজ বা সেল হয়েছে। তো এই ক্ষেত্রে যখন আমরা অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট করব তখন দুইটা জিনিস আসলে আমার ক্রিয়েট হবে। এই দুইটা জিনিস কি কি? একটা হইতেছে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এবং অ্যাকাউন্টস রিসিভেবলের আরেকটা নাম হচ্ছে ডেটর, যেটা আমি এখানে লিখতেছি ডেটর। আর অ্যাকাউন্টস পেয়েবল এর আরেকটা নাম হচ্ছে ক্রেডিটর। এটা হচ্ছে আর কি সিনোনিম হিসেবে ইউজ করা যেতে পারে। এবং 9 10 এ দেখা যাচ্ছে ডেটর ক্রেডিটরটা ইউজ করা হয়। ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবলটা ভেরি ফ্যামিলিয়ার থাকে। তো অ্যাকাউন্টস রিসিভেবল এবং পেয়েবল এই দুইটা অ্যাকাউন্ট যদি আমি দেখি, তাহলে প্রথমত আমাকে বুঝতে হবে যে অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি। অ্যাকাউন্টস রিসিভেবল মানে আমি রিসিভ করব, পাবো। এটার মানে ওয়ার্ড মিনিং থেকে যদি আমরা বুঝি যে এটা পাবো। আর অ্যাকাউন্টস পেয়েবল মানে আমার পে করতে হবে, দিতে হবে, পেয়েবল। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা মানুষের কাছ থেকে টাকা পাবো যদি হয়, টেন্ডেন্সিটা হয়, সেই ক্ষেত্রে আমার ওই টাকার প্রতি রাইট আছে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলটা আমার কোন অ্যাকাউন্ট? অ্যাসেট। আর অ্যাকাউন্টস পেয়েবল আমাকে দিতে হবে, আমি লায়াবল তার কাছে, পেয়েবল আমি তার কাছে লায়াবল। তো আলটিমেটলি ওই পেয়েবল হওয়ার কারণে আমাকে দিতেই যেতে হবে, এর জন্য এটা হতেছে কোন অ্যাকাউন্ট? লায়াবিলিটি। তো আমার অ্যাকাউন্টস রিসিভেবল কি? অ্যাসেট। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে লায়াবিলিটি। এটা হলো আমার অ্যাকাউন্ট টাইপ। যেহেতু আমরা জার্নাল করতে গেলে আমাদের অ্যাকাউন্ট টাইপটা লাগবে, সো এটা আগে প্রথমত বলে নিলাম। এরপরে আসে এই দুইটা জিনিস আমার পারচেজ আর সেলের সাথে যেভাবে হোক কানেক্ট করতে হবে। তো আমার দুইটা জিনিস আসে, একটা হচ্ছে কি পারচেজ আর হচ্ছে সেলস। এখন প্রশ্নটা হইতেছে যে আমি যদি পারচেজ করি তাইলে আমি টাকা পাবো না দিতে হবে? আমি যদি পারচেজ করি অন ক্রেডিট, বাকিতে কোনো একটা দোকানে গেলাম, বাকিতে একটা প্রোডাক্ট কিনলাম, তাহলে আমার ওটা টাকা পাবো না দিতে হবে? আমি প্রোডাক্টটা তো পাইতেছি, কিন্তু আমার ওই লোকটাকে আমাকে বা ওই ভেন্ডারটাকে আমার বাকিতে, যেহেতু আমি পারচেজ করতেছি, আমাকে টাকাটা দিতে হবে। তো যদি আমার দিতে হয় তার মানে কি আমাকে পে করতে হবে। তাই পারচেজের সাথে আসলে মেইনলি অ্যাকাউন্টস পেয়েবলের সম্পর্ক। সেম যখন আমি সেল করব বা অন ক্রেডিটে বা অন অ্যাকাউন্টে বাকিতে, সেই ক্ষেত্রে কি আমি অর্থ পাবো, আমি আমার অ্যামাউন্ট অফ মানিটা পাবো ইন ফিউচার বা একটা টাইম পরে। তো তার মানে কি সেলসের সাথে আমার রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলের সম্পর্ক। এইটা হইলো আমার মাথায় রাখতে হবে যে সেলসের সাথে অ্যাকাউন্টস রিসিভেবলের সম্পর্ক, পারচেজের সাথে অ্যাকাউন্টস পেয়েবলের সম্পর্কে। কখনো এই অ্যাকাউন্টিং যতদিনই করো, কখনো পারচেজের সাথে অ্যাকাউন্টস রিসিভেবলের সম্পর্ক হইতেই পারবে না। কারণ আমি যখন একটা জিনিস অন ক্রেডিট পারচেজ করবো বা যে কোনো কারণে, আমি তো পারচেজ করবো, আমি 50,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতেছি, ওটার জন্য কি আমি আমার টাকা পাবো? অবশ্যই না, আমার টাকা তো দিতেই হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পারচেজের সাথে অ্যাকাউন্টস পেয়েবল বিকজ আমার টাকা দিতে হবে, আর সেলসের সাথে অ্যাকাউন্টস রিসিভেবল বিকজ আমি সেলস করার পর অন ক্রেডিট আমি টাকা ফিউচারে পাবো। তাই এটাও প্রতি আমার রাইট আছে, এর জন্য অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে সেলসের সম্পর্ক। এই দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে। তো যখনই আমি দেখবো পারচেজ গুডস অন ক্রেডিট টাকা 40,000, তাহলে আমার একটা অ্যাকাউন্ট অবশ্যই পারচেজ আসতেছে, আর একটা অ্যাকাউন্ট কি হবে অন ক্রেডিট। যেহেতু বলে দিছে, তাহলে আমার বুঝতে হবে যে অন ক্রেডিট হলে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, একটা অ্যাকাউন্টস রিসিভেবল, একটা অ্যাকাউন্টস পেয়েবল। যেহেতু পারচেজের সাথে অ্যাকাউন্টস পেয়েবলের সম্পর্ক, তাই এখানে আসবে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলকে শর্টকাটে এপিও লেখা যায়, আপাতত আমরা ফুল ফর্মে লিখতেছি বুঝার স্বার্থে। সো এই দুইটা অ্যাকাউন্ট হয়ে গেল। তারপর আমার পারচেজটা কোন অ্যাকাউন্ট আমরা এতক্ষণ ধরে করতেছি, যেটা এক্সপেন্স। আর অ্যাকাউন্টস পেয়েবলটা এই যে এখানে বলে দিছি যে লায়াবিলিটি। তো আমি পারচেজ করছি, আমার এক্সপেন্সটা কি হবে? ইনক্রিজ হবে। আর আমি যেহেতু টাকাটা এখনো দেই নাই, আমাকে দিতে হবে, আমি লায়াবল, আমার লায়াবিলিটি ন্যাচারালি এখানে ইনক্রিজ হবে, কারণ আমার লায়াবিলিটি বাড়বে, আমার টাকাটা দিতে হবে তাকে। তো এক্সপেন্স যদি ইনক্রিজ হয় তাহলে আমার কি হবে? এক্সপেন্স ইনক্রিজ, ডেবিট হবে। আর লায়াবিলিটি ইনক্রিজ হইলে এই যে লায়াবিলিটি, রেভিনিউ, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি ইনক্রিজ হইলে ক্রেডিট, আর ডিক্রিজ হইলে ডেবিট। তো লায়াবিলিটি ইনক্রিজ হয়েছে তাই এখানে ক্রেডিট হবে, টাকা 40,000। এখানে অ্যামাউন্টগুলোর তেমন একটা ভ্যালু বোঝা যাচ্ছে না, বাট আমরা সামনে যখন জার্নালগুলো করবো তখন আরো ভালো বোঝা যাবে। তো এটা গেল আমাদের
পারচেজ গুডস অন ক্রেডিটের জার্নাল, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এক্সপেন্স ইনক্রিজ, লায়াবিলিটি ইনক্রিজ। এরপরে আসে হচ্ছে সোল গুডস টাকা 70,000 অন অ্যাকাউন্ট। ওই যে অন ক্রেডিট যা, অন অ্যাকাউন্ট তা জাস্ট সিনোনিম আর কি। তো সোল গুডস হইলে আমরা জানি যে একটা অ্যাকাউন্ট আসবে সেলস, এটা তো চোখ বন্ধ করে সোল যেহেতু হইছে, গুডস যেহেতু সেল হইছে, সেলস অ্যাকাউন্ট, এবং সেলস এর সাথে কার রিলেশন, সেলস এর সাথে অ্যাকাউন্টস রিসিভেবল রিলেশন। তো আমার এখানে আসবে অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমার অ্যাকাউন্টস রিসিভেবলটা কোন অ্যাকাউন্ট? অ্যাকাউন্টস রিসিভেবলটা আমরা একটু আগে আলোচনা করলাম অ্যাসেট, এবং সেলসটা আমার কোন অ্যাকাউন্ট? সেলসটা হচ্ছে আমার, আমরা যতটুকু করেছি দুইবার, সেলসটা হচ্ছে আমাদের রেভিনিউ, এটা রেভিনিউই থাকবে সারা জীবন। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু অ্যাসেট আর সেলস হচ্ছে রেভিনিউ, অ্যাকাউন্টস রিসিভেবলটা আমার বাড়বে, অ্যাসেটটা বাড়াবে না কমাবে? আমি তার কাছে এই 70,000 টাকা পাবো, তার মানে আমার রাইট তার উপর 70,000 টাকার বাড়লো, তার মানে আমার অ্যাসেট ইনক্রিজ। আর যেহেতু আমি রেভিনিউটা আমি সেল করেছি, আমার রেভিনিউ অটোমেটিক্যালি ইনক্রিজ হবে। তাইলে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেট ইনক্রিজ হইলে হবে হচ্ছে এই যে ডেবিট, আর রেভিনিউ ইনক্রিজ হইলে হবে হচ্ছে ক্রেডিট। এই হইতেছে আমার সোল গুডস এর জার্নাল শেষ হয়ে গেল। বিলস বা নোটস হচ্ছে টু টাইপসের। আমি বিলস বা নোটস যে কোনো একটা ইউজ করতে পারি, সো আমি প্রিফার করি নোটসে, নোটস লিখি আর কি, নোটস রিসিভেবল আর হচ্ছে নোটস পেয়েবল। এটাকে তুমি বিলস রিসিভেবল, বিলস পেয়েবলও বলতে পারো। নোটস রিসিভেবলের অ্যাকাউন্ট যেমন, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট যেমন অ্যাসেট, নোটস রিসিভেবলটাও অ্যাসেট। নোটস পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল এই দুইটাই হচ্ছে লায়াবিলিটি অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তাহলে আমার কি নোটস রিসিভেবল হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট এবং নোটস পেয়েবল হচ্ছে লায়াবিলিটি অ্যাকাউন্ট। এখন কথা হইতেছে, তুমি যদি মনে করো নরমালি যদি ভাবো আর কি, তুমি তোমার দোকানের আশেপাশে কোনো একটা বাসার আশেপাশে একটা দোকানে গেলা, সেখানে তোমার দোকানদার চিনে তোমার 500-600 টাকার প্রোডাক্ট সে বাকিতে দিতেছে, মানে অন ক্রেডিট ট্রানজাকশন বা অন অ্যাকাউন্ট ট্রানজাকশন তুমি ট্রাস্ট বা বিলিভ সিস্টেমের উপরে কিন্তু করতে পারতেছো। কিন্তু পুরা বিজনেসটা তো অনেক বড়, সবাই সবাইকে চিনবে, এটা তো স্বাভাবিক না, সবাই তো বিজনেস করতে হবে। তো সেই ব্যারিয়ারটা দূর করার জন্য হচ্ছে বিল বা নোটসের আসছে আর কি। তো এখানে দেখো, আমি যদি এখন একটা 50,000 টাকার প্রোডাক্ট কিনতে চাই একটা ভেন্ডারের কাছ থেকে, তখন আমি কি করব? আমার কাছে এখন ওইরকম ক্যাশ টাকা নাই, আমি একটা বিল ব্যাংক থেকে নিলাম এবং ওই বিল বা নোট আমি হইতেছে এই ভেন্ডারকে দিলাম, বিল বা নোট আমি ভেন্ডারকে দিলাম। তো ভেন্ডারকে ওই বিল বা নোট দিলাম, যেটা ওই বিলটা ন্যাচারালি টাইম পিরিয়ডটা 3 মান্থ হয়, এটা আমরা ফাইন্যান্সে আরো ডিপলি পড়বো। তো এই যে 3 মান্থের যে পিরিয়ডটা হবে, এর মধ্যে সে চাইলে, ভেন্ডরটা চাইলে টাকাটা ভাঙায় ফেলতে পারবে ব্যাংকের থেকে, বা একদম দিন শেষে যদি সে ভাঙাইতে চায় তাহলে সে ফুল টাকাটাই পাবে। আর যদি সে দিন শেষের আগে ভাঙাইতে চায়, সেই ক্ষেত্রে কিছু ডিসকাউন্টের ব্যাপার আছে, সেগুলো পরবর্তী আলোচনা হবে। কিন্তু এই যে আমি এই বিলটা তাকে দিলাম, এই বিলটা দেওয়ার পরে সে এই বিলের মাধ্যমে টাকাটা কিন্তু সে পেয়ে যাবে আর কি ভবিষ্যতে, সে একটা কনসাল্ট পাইলো। তো এইভাবেই হচ্ছে নোটস বা বিলস রিসিভেবলের যে ফ্যাক্টরটা সেভাবে কাজ করে। এখন আমি যদি বিজনেস করি, এখন আমার পারচেজ বা সেলস এর ক্ষেত্রে যদি আসে, তখন নোটস রিসিভেবল বা নোটস পেয়েবলটা কিভাবে ইউজ হবে? এখন আমার যদি এই যে পারচেজ বা সেলস, এই দুইটা শব্দ আমরা এগুলা আসবেই এখানে। তো পারচেজ আর সেলস এর ক্ষেত্রে আমি যদি প্রোডাক্ট পারচেজ করি, তাহলে আমার কি আসলে নোটস রিসিভেবলের সাথে কানেক্টেড হবে না নোটস পেয়েবলের সাথে? আমি যদি প্রোডাক্ট পারচেজ করি, তাহলে আমাকে কি টাকাটা দিতে হবে, তো এই নোটটা আমার জন্য কি হয়ে যাবে? নোটস পেয়েবল। তো পারচেজের সাথে নোটস পেয়েবলের কানেক্টেড। এই যে 50,000 টাকার প্রোডাক্ট আমি কিনলাম ওই ভেন্ডরের কাছে, আমি যে তাকে যে নোট বা বিলটা দিলাম সেটা হচ্ছে নোটস পেয়েবল। তো এই গেল আমাদের বুঝার বিষয়। তারপর আমি যদি ইন কেস এই এই ভেন্ডরের কথা থেকে, আমি সব সময় অ্যাকাউন্টিং করতে গেলে নিজের সাইড থেকে ভাবতে হবে, তখন জিনিসটা ইজি হয়। আমি যদি এখন কারো কাছে সেল করি মানে থ্রু নোটস বা বিল, সেই ক্ষেত্রে আমি তো সেল করলে টাকাটা পাবো। তো আমার জন্য এই যে কানেক্টিভিটি ভাবে নোটস রিসিভেবল, তার মানে কি পারচেজের সাথে নোটস পেয়েবলের রিলেশন, সেলসের সাথে নোটস রিসিভেবলের রিলেশন। এবং এখানে যদি আমি দেখি এই 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 সিনারিওতে
আমি তো 50,000 টাকার প্রোডাক্ট কিনলাম, আমি ভেন্ডরকে একটা বিল বা নোট দিলাম। এই বিল কিন্তু হচ্ছে ওই রেস্টুরেন্টে খাইতে যাও ওই খাবারের বিল না, এটা ট্রানজাকশন বিল। তো এই বিলটা আমি তাকে দিলাম, এটা আমার জন্য নোটস পেয়েবল বা বিলস পেয়েবল, ওই ভেন্ডরের জন্য ওটা নোটস রিসিভেবল বা বিলস রিসিভেবল। কারণ এইভাবে আমি কেন বুঝাতে বলতেছি না, কারণ তুমি যখন দুইজনের অ্যাঙ্গেল চিন্তা করবা তুমি কনফিউজ হয়ে যাবা। তুমি যখন নিজের অ্যাঙ্গেলে চিন্তা করবা তখন তোমার জন্য বিষয়টা ইজি হবে। যেমন আমরা যদি এখানে একটু দেখি, মনে করো এটা হইতেছো তুমি, আর তুমি একজনের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতেছো। এইটা মনে করো এস। তুমি একজনের কাছে প্রোডাক্ট সেল করতেছো, সে মনে করো কিউ। তো এই যে তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা যখন চিন্তা করবা তখন তোমার জন্য বুঝতে ইজি হবে। তুমি একজনের এস এর কাছ থেকে পারচেজ করছো আর কিউ কে প্রোডাক্ট সেল করছো। এই যে তুমি ওর কাছ থেকে এস এর কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করছো, তার মানে কি তোমার তাকে টাকা দিতে হবে, তোমার তাকে টাকা দিতে হবে। তো টাকা যদি তাকে তোমার দিতে হয় তাহলে এখানে হবে হলো তোমার নোটস পেয়েবল। আর তুমি যখন কারো কাছ থেকে টাকা পাবা, মানে সেল করছো টাকাটা এখন পাবা, তো সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে এটা নোটস রিসিভেবল। এই হইতেছে আমার কানেকশন। সে এই জিনিসটা আমরা যে অন ক্রেডিট অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রেও মনে রাখার জন্য ইউজ করতে পারি। তো এই যে নোটস পেয়েবল এর সাথে কার কানেকশন? পারচেজ। নোটস রিসিভেবল এর সাথে কার কানেকশন? সেলস। তো এবার আসো আমরা জার্নালটা করে ফেলি। 7 নাম্বার জার্নালে পারচেজ গুডস থ্রু বিলস। তো আমরা এখানে পারচেজ অ্যাকাউন্ট লিখবো। পারচেজ অ্যাকাউন্ট আমরা জানি এক্সপেন্স, আর যেহেতু আমি পারচেজ এক্সপেন্স করেছি তাহলে আমার এক্সপেন্স ইনক্রিজ হবে। আর যেহেতু এটা পারচেজ থ্রু বিলস বা নোটস একই কথা, আমরা এটা পারচেজের সাথে কিসের সম্পর্ক? নোটস পেয়েবল। তো নোটস পেয়েবলটা আমরা ওই অ্যাকাউন্টস পেয়েবলের মতো, নোটস পেয়েবলটা কোন টাইপের অফ অ্যাকাউন্ট? লায়াবিলিটি। এবং আমি যেহেতু পারচেজ করছি থ্রু বিল, এই টাকাটা আমাকে একটা না একটা সময় দিতে হবে, তাই আমার লায়াবিলিটি কি হবে? ইনক্রিজ হবে। তাই এক্সপেন্স ইনক্রিজ হলে আমরা এই যে আমাদের মেইন বেসিক এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট আর লায়াবিলিটি ইনক্রিজ হলে ক্রেডিট। সো এই যে আমরা দিয়ে দিব এখানে ডেবিট 15,000 টাকা, ক্রেডিট 15,000 টাকা। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। এরপরে আসি হচ্ছে আমরা সোল্ড গুডস থ্রু নোটস। তো সোল্ড হলে তার মানে কি? সেলস অ্যাকাউন্ট আসবে। এবং থ্রু নোটস মানে কি? নোটস রিসিভেবল আসবে। তো নোটস রিসিভেবলটা কি? অ্যাকাউন্টস রিসিভেবলের মতো নোটস রিসিভেবলটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট আমার ইনক্রিজ হবে কারণ আমি টাকাটা পাবো, এটার প্রতি আমার রাইট আছে। আর সেলস তো আমরা জানি কি? রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ আমার ইনক্রিজ হবে, সেলস করলে রেভিনিউটা ন্যাচারালি ইনক্রিজই হয়। তাইলে নোটস রিসিভেবল অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট, এবং আমি যেহেতু সেল করেছি আমার রেভিনিউ ইনক্রিজ হয়েছে, রেভিনিউ ইনক্রিজ ক্রেডিট। এই হইতেছে আমাদের 8টা পারচেজ এবং সেলসের জার্নাল। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি কারো কোনো কোশ্চেন্স থাকে কমেন্ট সেকশনে জানাবা। এবং আমরা নেক্সট যে ভিডিওটা ছাড়বো নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে আমরা সেখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ড্রয়িংস অ্যাকাউন্ট নিয়ে আমাদের যত জার্নাল আছে আমরা সেগুলা কভার করব ইনশাল্লাহ। সো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।